ডাইনি গরুর বাঁটে মুখ লাগিয়ে দুধ খেতে থাকে। তারপর যখনই ডাইনি গরু ধরতে যায় ঠিক তখনই ওই গোয়ালা ডাইনির হাতটা খপ করে চেপে ধরে। কৈলাসপুর গ্রামের বেশিরভাগ মানুষই ছিল গোয়ালা। গরুর দুধ, দুধের তৈরি ছানা, নানা রকম মিষ্টি বিক্রি করে তাদের সংসার চলত। গোমাতার কৃপায় এই গ্রামের লোকজন শুধু দুধ বিক্রি করে বেশ স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতো। সাথে সাথে এই গ্রামের লোক ছিল ভোলা মহেশ্বরের পরম ভক্ত। গ্রামে ঢোকার মুখেই ছিল ভোলা মহেশ্বরের এক বড় মন্দির। সেখানে নিত্য পুজো করা হতো। একদিন ভোরবেলায় কি গো গিন্নি, হলো তোমার? তাড়াতাড়ি করে দুধ ছানা সব ভালো করে সাইকেলে বেঁধে দাও। পরের ট্রেনটা বেরিয়ে গেলে তো শহরে যেতে দেরি হয়ে যাবে। চিৎকার করতে থাকে। আমি সব ভালো করে গুছিয়ে দিয়েছি, তুমি বেরিয়ে পড়লে আমিও তো মন্দিরে পুজো দিতে যাব। হ্যাঁ, আর শোনো, ফিরে এসে দুজন মিলে আরো বেশি করে মিষ্টি বানাতে হবে। শহরে আমাদের এই গ্রামের মিষ্টি বেশ ভালোই নাম করেছে গো। ঠিক আছে, এখন আমি এলাম। দুকা 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 দুকা। গ্রামের বেশিরভাগ মানুষই এই ভোরের ট্রেন ধরে শহরে দুধ, ছানা, মিষ্টি বিক্রি করতে যায় আর রাতে ফিরে এসে নানা রকম সুস্বাদু মিষ্টি তৈরি করে। এইভাবে দিন কাটতে থাকে। কিন্তু একদিন হঠাৎ করে এই গ্রামের উপর নজর পড়ে এক ডাইনির। গ্রামের দক্ষিণ প্রান্তের শেওড়া গাছের উপর বসে সে এই গ্রামের উপর নজর রাখে আর বলে, এই গ্রামের দুধ, ছানা, মিষ্টির তো খুব নাম ডাক শুনছি। তাহলে আমাকেও তো একবার এই দুধের স্বাদ চেখে দেখতে হচ্ছে। পচা গলা মাংস খেতে খেতে আর ভালো লাগছে না। শরীরের একটু পুষ্টির দরকার। এবার এই গরুর দুধ খেয়েই আমার মনের স্বাদ মেটাবো। যেমন বলা তেমন কাজ। গভীর রাত নামতেই ডাইনি গ্রামের ভিতরে আসে আর সবার প্রথমে সে যায় নিতাইদের গোয়াল ঘরে। নিতাইদের দুটি গরু। গরু দুটি তখন ঘুমিয়েছিল। কি সুন্দর নাদোষ নুদোষ দুটো গরু, দেখেই লোভ হচ্ছে আর মনে হচ্ছে এর দুধ খুবই সুস্বাদু হবে। আজ আমি মন ভরে এদের দুধ খাবো। তারপর ডাইনি গরুর বাঁটে মুখ লাগিয়ে দুধ খেতে থাকে। সাথে সাথেই গরুগুলির ঘুম ভেঙে যায় আর ডাইনিকে দেখে তারা তো প্রচণ্ড ভয় পেয়ে যায় আর জোরে জোরে চিৎকার করতে থাকে। তারপর দুধ খাওয়া হয়ে গেলে ডাইনি গোয়াল ঘর থেকে বেরিয়ে তার শেওড়া গাছের দিকে চলে যায়। আর রাত পেরিয়ে সকাল হতেই, কি গো শুনছো? তাড়াতাড়ি গোয়ালে চলো, তুমি বাছুরটাকে না ধরলে আমি দুধ কিভাবে দুই বলো তো? এদিকে সূর্যি মাথার উপরে উঠে গেল, এখনো মেয়েটাকেও একটু দুধ খাওয়ানো হয়নি। কি গো, তাড়াতাড়ি চলো। হ্যাঁ গো, হ্যাঁ, চলো চলো চলো। তারপর তারা গোয়ালে গিয়ে দুধ দুইতে থাকে। কিন্তু এ কি কাণ্ড! তারা দেখতে পায় দুধের রং নীল হয়ে গেছে। হ্যাঁ গো, তুমি দেখতে পাচ্ছ দুধের রং এমন নীল হয়ে গেছে কেন গো? এমনটা তো এর আগে কখনো হয়নি। গরুটার কি কোনো রোগ হলো না কি গো? গরুটা মনে হয় ঘাসের সাথে অন্য কিছু খেয়ে ফেলেছে, তাই এমন হয়েছে। তুমি কিছু চিন্তা করো না, কিছু হবে না। যাও, তুমি এই দুধ জাল দিয়ে মেয়েটাকে খাইয়ে দাও। মালিনী গরুর দুধ জাল দিয়ে মেয়েকে খাওয়াতেই তাদের মেয়ে প্রচণ্ড চিৎকার করে কাঁদতে থাকে। কিছুতেই তারা মেয়েকে চুপ করাতে পারে না। তারপর তারা দেখতে পায় তাদের গরুগুলোর গায়ে কি যেন দাগ ফুটে উঠেছে আর গরু দুটি কেমন যেন নিস্তেজ হয়ে পড়েছে। কাল ওই গরুর দুধ খেয়ে আমার মন প্রাণ একেবারে জুড়িয়ে গিয়েছিল। আর আজ একটা গোয়াল থেকে নয়, বেশ কয়েকটা গোয়াল থেকে গরুর দুধ
চুরি করে খাবো। আর রাত গভীর হতেই ডাইনি গ্রামের ভিতরে আসে। তারপর এক গোয়ালের গরুর দুধ খেয়ে যায় অন্য গোয়াল ঘরে। এইভাবে সে একের পর এক গোয়াল ঘর থেকে গরুর দুধ চুরি করে খেতে থাকে। আর যে যে গোয়াল থেকে সে দুধ চুরি করে খায়, পরের দিন সকালে সেই গরুগুলোই নীল রঙের দুধ অর্থাৎ বিষাক্ত দুধ দিতে থাকে। আর সেই দুধ খেয়ে গ্রামের সব মানুষ অসুস্থ হয়ে পড়ে, কিন্তু তারা কিছুতেই বুঝতে পারে না এ কি সমস্যায় পড়লাম বলো তো নিতাই। আজ পর্যন্ত এমনটা কখনো হয়নি। গ্রামের সব গরুর এ কি রোগ হলো বলো তো? সব গরুগুলো একসাথে এমন নীল দুধ কেন দিচ্ছে? আর সেই দুধ খেয়েও তো সবাই অসুস্থ হয়ে পড়ছে গো। গ্রামের কোনো ডাক্তারও এ রোগের কারণ ধরতে পারছে না। কি যে হলো! ঠিক বলেছিস রামু, এই গরুর দুধ নিয়ে আমাদের কারবার। এখন যদি গরুগুলো অমন নীল বিষাক্ত দুধ দেয়, তাহলে তো কারবার সব লাটে উঠবে। এক কাজ করি, গায়ের মোড়ল মশাইকে বলে আমরা শহর থেকে বড় কোনো ডাক্তার আনার ব্যবস্থা করি, তাতে যদি গরুগুলোকে সুস্থ করা যায়। এই কথা বলে তারা সেখান থেকে চলে যায়। কিন্তু গাছের মগডালে বসে ডাইনি তাদের সমস্ত কথা শুনতে থাকে আর বলে, শহরের বড় ডাক্তারও এই রোগের কারণ ধরতে পারবে না। এতদিন তো শুধু গরুর দুধ চুরি করে খাচ্ছিলাম, কিন্তু আজ থেকে একটা একটা করে জ্যান্ত গরুই হবে আমার রাতের খাবার। প্রথমে দুধ খাবো, তারপর ওই গরুর মাংস ছিঁড়ে ছিঁড়ে খেয়ে আমার পেট ভরাবো। সেই কথা মতো রাত হতেই ডাইনি গ্রামে ঢুকে রামুদের গোয়াল ঘর থেকে তাদের গরুটিকে তুলে নিয়ে চলে যায়। আর সেই শেওড়া গাছে বসে পা দোলাতে দোলাতে গরুটির কাঁচা মাংস ছিঁড়ে ছিঁড়ে খায়। পরের দিন সকালবেলা, ওগো, এ কি সর্বনাশ হলো গো! আমাদের মিনা গাই যে আমাদের গোয়ালে নেই। নেই মানে? কি বলছো তুমি? কোথায় গেল? তারপর রামু গ্রামের কিছু লোকজন নিয়ে মিনা গাইকে খুঁজতে বেরোয়। খুঁজতে খুঁজতে তারা শেওড়া গাছের তলায় এসে দেখে গাছের নিচটা রক্তে ভেসে যাচ্ছে আর পড়ে রয়েছে কিছু হাড়গোড়। এ কি? এটা যে আমার মিনা গায়ের গলার ঘন্টা, কিন্তু ওকে এমন নৃশংসভাবে কে মারলো? এইভাবে প্রত্যেক দিন রাতে গ্রাম থেকে একটা করে গরু উধাও হতে থাকে। আর পরের দিন সকালে শুধু খুঁজে পাওয়া যায় তাদের হাড়গোড়। গ্রামের সব লোক এই সব দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। এসব কি ভুতুরে কাণ্ড ঘটছে? গ্রামে এমন তো এর আগে কখনো হয়নি। চলো আমরা সবাই মিলে গ্রামের শিব মন্দিরে বড় করে পুজোর আয়োজন করি। একমাত্র তিনিই পারেন আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে। তারপর সেই সন্ধেবেলায় গ্রামের সব লোক মিলে খুব ধুমধাম করে ঢাক ঢোল বাজিয়ে ভোলা মহেশ্বরের পুজো করে। আর পুজো শেষ হতেই নেমে আসে বজ্র বিদ্যুৎ সহ তুমুল বৃষ্টি। এই অসময়ে এমন ঝড় বৃষ্টি কেন? তবে কি ভগবান আমাদের ডাক শুনেছেন? হে মহেশ্বর, আপনি আমাদের গ্রামকে রক্ষা করুন বাবা, রক্ষা করুন। এই কথা বলে সবাই যে যার বাড়ি চলে যায়। এরপর রাত গভীর হতেই সেই গ্রামে প্রকট হন স্বয়ং দেবাদিদেব মহাদেব। এই গ্রামের প্রতিটা মানুষ আমার পরম ভক্ত। তারা অত্যন্ত ভক্তি আর নিষ্ঠার সঙ্গে আমার পূজা করে। ওই ডাইনির হাত থেকে আমাকে এই গ্রামকে রক্ষা করতেই হবে। তারপর মহাদেব এক গোয়ালার রূপ ধারণ করে নিতাইদের গোয়াল ঘরে গিয়ে লুকিয়ে থাকেন। আর সেই রাতে ডাইনিও নিতাইদের গোয়ালেই গরু চুরি করতে আসে। তারপর যখনই ডাইনি গরু ধরতে যায়, ঠিক তখনই ওই গোয়ালা ডাইনির হাতটা খপ করে চেপে ধরে।
এটা আবার কে রে? কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো? বেটা চুনোপুটি গোয়ালা, তুই কিনা এসেছিস এই ডাইনিকে আটকাতে? আজ এই গরুটার সাথে তোরও ঘাড় মুটকে রক্ত চুষে খাবো। এই বলে ডাইনি যেই হাত বাড়িয়ে গোয়ালার গলা টিপে ঘাড় মটকাতে যায়, অমনি সেই গোয়ালা দেবাদিদেব মহাদেবের রূপ ধারণ করেন। ডাইনি, তোর এত বড় সাহস! তুই কিনা এই নিরীহ পশুগুলোর ওপর এমন ভাবে অত্যাচার করিস, আজ তোকে এমন শিক্ষা দেব তুই সারা জীবন মনে রাখবি। তখনই দেবাদিদেব তার ত্রিশূল হাতে তুলে নেন এবং ডাইনিকে তাড়া করতে থাকেন। আমায় ছেড়ে দিন বাবা ভোলা মহেশ্বর, আমার ভুল হয়ে গেছে, আর কখনো এই ভুল করব না। আমি আর কখনো এই গ্রামের ত্রিসীমানাতেও আসবো না। তারপর ডাইনি সেই গ্রাম থেকে পালিয়ে আবারও শ্মশানে চলে যায় এবং দেবাদিদেব নিতাইয়ের স্বপ্নে দেখা দেন ও তাকে বলেন, ওঠো নিতাই, আজ থেকে এই গ্রাম আবারও সুরক্ষিত। উঠে দেখো, তোমাদের ওই গরুগুলো একদম সুস্থ হয়ে গেছে। আর শোনো, আজকের পর থেকে এই গ্রামের প্রত্যেকটা গরুকে আমি রক্ষা করব। কোনো গরুর বাছুর হবার পর সেই গরুর প্রথম দুধ তোমরা আমার মাথায় ঢেলে পুজো দিয়ে আসবে। আমার আশীর্বাদ এই গ্রামের উপর সব সময় থাকবে। ভোররাতে এমন একটি স্বপ্ন দেখে নিতাইয়ের ঘুম ভেঙে যায়, আর দিনের আলো ফুটতেই সে তার স্বপ্নের কথা গ্রামবাসীদের জানায়। আর তারপর থেকেই কৈলাসপুর গ্রামে কোনো গরুর বাছুর জন্মানোর পর সেই গরুর প্রথম দুধ তারা ভোলা মহেশ্বরের মাথায় ঢেলে আসে। একটি চলন্ত ট্রেনের রেল লাইনের উপর গরু দাঁড়িয়ে রয়েছে। এই কথা বলেই তিন ডাইনি দ্রুত উড়ে এসে সেই গরুটাকে উড়িয়ে নিয়ে পাশের মাঠে ছেড়ে দেয়। এক জঙ্গলে তিন ডাইনি ছিল। তাদের নাম ছিল ভূতনি, পেতনি, শাকচুন্নি। তারা গোটা গ্রাম জঙ্গল উড়ে উড়ে ঘুরে বেড়াতো, কিন্তু কখনোই কারো কোনো ক্ষতি করতো না। উল্টে তারা সকলের উপকার করত। একদিন তারা যখন একটি পুকুর পাড়ের গাছে বসেছিল, ভাই, তুই তো সাঁতার জানিস না, এই পুকুর পাড়ে চুপটি করে বসবি, আমি স্নান করে এক্ষুনি উঠে আসছি। হ্যাঁ ভাই, একদম চুপ করে বসবি, খবরদার জলে নামবি না। আমরা তাড়াতাড়ি স্নান সেরে জল থেকে উঠে পড়বো। এই কথা বলে মিলি ও তুলিকা পুকুরের জলে সাঁতার কাটতে থাকে। তাদের ভাই সমু পাড়ে বসে বসে দেখতে থাকে, আর তাদেরকে গাছের ডালে বসে থাকা সেই তিন ডাইনি দেখতে থাকে। এদিকে মিলি ও তুলিকা যখন সাঁতার কাটতে কাটতে প্রায় মাঝ পুকুরে, তখন সমু মনে মনে ভাবে, দিদিরা কি সুন্দর মজা করে সাঁতার কাটছে, আমিও পুকুরের জলে সাঁতার কাটবো। এই কথা বলেই ছোট্ট সমু জলে ঝপাং করে লাফ দেয়, আর সাথে সাথে সে ডুবে যেতে থাকে। দিদি বাঁচাও, তুলিকা, ভাই যে জলে ঝাঁপ দিয়েছে, এত দূর থেকে ওর কাছে তাড়াতাড়ি পৌঁছাবো কি করে? তখন পেতনি তাড়াতাড়ি উড়ে এসে জলে ঝাঁপ দিয়ে প্রায় জলের তলা থেকে সমুকে নিয়ে জল থেকে পাড়ে তুলে আনে। এমনই একদিন যখন তিন ডাইনি উড়ে উড়ে যাচ্ছিল, তখন তারা দেখে একটি চলন্ত ট্রেনের রেল লাইনের উপর গরু দাঁড়িয়ে রয়েছে। আরে ওই দিকে দেখো, রেল লাইনের ওপর চলন্ত ট্রেনের সামনে একটা গরু এসে গেছে, ওকে বাঁচাতে হবে। তাই তো, তাড়াতাড়ি চলো সবাই। এই কথা বলেই তিন ডাইনি দ্রুত উড়ে এসে সেই গরুটাকে উড়িয়ে নিয়ে পাশের মাঠে ছেড়ে দেয়। এইভাবে এদিক ওদিক উড়তে উড়তে ঘুরতে ঘুরতে তাদের দিন কাটতে থাকে।
হঠাৎ একদিন প্রচণ্ড ঝড় ওঠে, আর সেই ঝড়ে গাছ থেকে একটা পাখির বাসা ভেঙে পড়ে যায়। আর তাই দেখে শাকচুন্নি বাসাটি তুলে আরেকটি গাছে বসিয়ে দেয়। এইভাবেই তাদের দিন কাটতে থাকে। আচ্ছা, অনেক দিন তো হলো আমরা এই গ্রামেই ঘুরে বেড়াচ্ছি। চল না ওই পাশের গ্রামটায় যাই। কিন্তু ওই পাশের গ্রাম সম্পর্কে আমরা তো কিছুই জানি না। যদি আমাদের সেখানে গিয়ে কোনো বিপদ হয়। আরে আমাদের আবার কিসের বিপদ? আমরা তো নিজেরাই মরে ভূত হয়ে গেছি। আমাদের দেখেই বরং সবার ভয় পাওয়া উচিত। এটা তুই একদম ঠিক কথা বলেছিস শাকচুন্নি। চল আমরা বরং ঘুরে আসি। এরপর 3 ডাইনি মিলে রাতের বেলায় পাশের গ্রামে ঘুরতে চলে যায়। আর সেই গ্রামটা ঘুরতে ঘুরতে তারা একটা শ্মশানে এসে পৌঁছায়। আরে এটা তো একটা শ্মশান মনে হচ্ছে। চলো আমরা গিয়ে ওই গাছের ডালটায় বসি। তখন সেই শ্মশানে এক তান্ত্রিক আগুন জ্বালিয়ে প্রেত সাধনা করছিল। ওম হিরিম বিরিম নমা, ওম হিরিম বিরিম নমা। মনে হচ্ছে আমি যেন কোন সৎ আত্মার গন্ধ পাচ্ছি। তবে তো বেশ ভালোই হবে। এই আত্মাকে বন্দি বানিয়ে আমি আমার প্রেত সাধনা সম্পূর্ণ করব। আমার উদ্দেশ্য সফল হবে। এই কথা বলেই তান্ত্রিক আরো জোরে জোরে মন্ত্র পড়তে থাকে, যজ্ঞের আগুনে ঘৃতাহুতি দিতে থাকে। দেখো, আমার এখানে ঠিক ভালো লাগছে না। চলো আমরা এখান থেকে চলে যাই। হ্যাঁ ঠিক বলেছিস, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। তোদের সবেতেই খালি ভয়, বলছি কিচ্ছু হবে না। তোদের যদি ভয় করে তোরা চলে যা, আমি এখানে আরেকটু বসি। তারপর ভূতনি পেতনি সেখান থেকে উড়ে গেলেও শাকচুন্নি বসেই থাকে। আর কিছুক্ষণ বসে থাকার পর যখন শাকচুন্নি সেখান থেকে উড়ে চলে যেতে যায়, তখনই সেই তান্ত্রিক, কোথায় যাবি শাকচুন্নি? আয় আয়, আমার এই বোতলে বন্দি হয়ে যা। এই কথা বলেই তান্ত্রিক বীর বীর করে মন্ত্র পড়তে থাকে। আর সেই মন্ত্রের শক্তিতে শাকচুন্নি বশীভূত হয়ে তান্ত্রিকের সামনে রাখা বোতলে বন্দি হয়ে যায়। আমার কি হলো? আমাকে ছেড়ে দে তান্ত্রিক, তুই আমাকে এভাবে কেন বন্দি করলি? আজ থেকে তুই আমার দাসী হয়ে থাকবি, আমার কথা মতো সমস্ত রকম কাজ করবি। ওদিকে তখন প্রায় ভোর হতে চলেছে, অথচ শাকচুন্নি তাদের কাছে ফিরে না আসায় 2 ডাইনি খুবই চিন্তিত হয়ে পড়ে। কি ব্যাপার বলতো? শাকচুন্নি এখনো এলো না কেন? ওখানে একলা বসে বসে ও কি করছে? সেটাই তো, শাকচুন্নি সেখানে কি করছে কে জানে। তাই তো বটে। ঠিক আছে, আমি গিয়ে দেখে আসছি। এই কথা বলে পেতনি সেখান থেকে উড়ে যায় সেই শ্মশানের দিকে। আর সেখানে পৌঁছে শাকচুন্নিকে ওই অবস্থায় দেখে, এ কি, শাকচুন্নিকে যে তান্ত্রিক বন্দি করে রেখেছে। আমায় শাকচুন্নিকে এক্ষুনি মুক্ত করতে হবে। এই কথা বলে সে তাড়াতাড়ি শাকচুন্নির বোতলের ঢাকনাটা খুলে দেয়। কিন্তু তাকে বোতলের ঢাকনা খুলতে তান্ত্রিক দেখে ফেলে। তোর এত বড় সাহস পেতনি, তুই আমার শিকারকে মুক্ত করে দিচ্ছিস? এই নে তবে। এই কথা বলেই তান্ত্রিক পেতনির গায়ে এমন এক মন্ত্রপুত জল ছুঁড়ে দেয়, তাতে পেতনি জ্বলে পুড়ে ছাই হয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এই দেখে শাকচুন্নি কাঁদতে কাঁদতে তাড়াতাড়ি করে সেখান থেকে উড়ে ভূতনির কাছে চলে যায়। তারপর তাকে সমস্ত ঘটনা খুলে বলে। এ কি হলো?
আমরা আমাদের এক সঙ্গীকে হারালাম, আর এখানে থাকা নিরাপদ নয়। চলো আমরা এখান থেকে নিজেদের গ্রামে ফিরে যাই। কিন্তু নিজেদের গ্রামের দিকে ফেরার পথে দিনের আলো ফুটে যেতে তারা আর গ্রামে পৌঁছতে পারে না। তাদের একটা জঙ্গলে রাতের জন্য অপেক্ষা করতে হয়। এখন আমাদের এখানেই অপেক্ষা করতে হবে। আমরা নিজেদের পরিচিত গ্রামে দিনে দুপুরে সব সময় ঘুরে বেড়াতে পারি, কিন্তু এতটা দূর পথ আমরা দিনের আলোয় অতিক্রম করতে পারবো না। হ্যাঁ, চলো আমরা ততক্ষণ এই গভীর জঙ্গলটা একটু ঘুরে দেখি। এরপর দুই ডাইনি মিলে সেই গভীর অন্ধকার জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াতে থাকে। আর সেই সময় হঠাৎ তারা একটি মানুষের গলা শুনতে পায়। বড়ই কষ্ট, বড়ই কষ্ট। এই গভীর জঙ্গলে কে এমন করে কষ্ট পাচ্ছে? চলো গিয়ে দেখি। এরপর দুই ডাইনি সেই শব্দ অনুসরণ করে একটা গাছের কাছে এসে দেখে এক অতিশয় শীর্ণ বৃদ্ধ কষ্টে কাতরাচ্ছে। চলো আমরা গিয়ে ওই বৃদ্ধকে জিজ্ঞাসা করি ওর কি হয়েছে। কিন্তু আমরা তো এই বেশে ওর সামনে যেতে পারবো না, আমাদের মানুষের রূপ ধারণ করতে হবে। তারপর দুই ডাইনি মানুষের রূপ ধারণ করে সেই বৃদ্ধের কাছে যায়। আপনার কি হয়েছে? আপনার কি কিছু লাগবে? বলুন, আপনাকে আমরা কিভাবে সাহায্য করতে পারি? জল, আমাকে একটু জল খাও। আমি যে বড়ই তৃষ্ণার্ত। জল? কিন্তু এখানে জল কোথায় পাবো? আশেপাশে তো কোনো পুকুর বা নদী দেখতে পেলাম না। শোনো বন্ধু, তুমি এখানেই থাকো, ওনাকে বাতাস করো, আমি দেখছি কোথায় জল পাওয়া যায়। এই কথা বলে শাকচুন্নি সেখান থেকে চলে যায়। আর ভূতনি বৃদ্ধকে হাওয়া করতে থাকে, তার যত্ন নিতে থাকে। অপরদিকে শাকচুন্নি অনেক দূরে গিয়ে একটি পুকুর থেকে মাটির কলসি ভরে জল নিয়ে আসে। তারপর সেই বৃদ্ধকে জল খাওয়ায়। আর বৃদ্ধের তৃষ্ণা মিটে যেতেই সেই বৃদ্ধ নিজের রূপ পরিবর্তন করে। আমি যমরাজ, আজ তোমাদের সেবায় অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। এছাড়াও এতকাল ধরে সুকর্মের জন্য তোমাদের সমস্ত পাপ ক্ষয় হয়েছে। তাই আজ তোমরা আমার সাথে স্বর্গে ফিরে যাবে। সেখানে পেতনিও তোমাদের জন্য অপেক্ষা করছে। এই কথা বলে দুই ডাইনিকে সঙ্গে নিয়ে যমরাজ স্বর্গে ফিরে যান। আর স্বর্গে পৌঁছেই তারা তাদের সঙ্গী পেতনিকে দেখতে পায়। তারপর যমরাজ তিন পেতনিকে আশীর্বাদ করেন। আর সাথে সাথেই তিন ডাইনি তাদের নিজেদের আসল পরীর রূপ ফিরে পায়। তুমি কি জানো আমাদের গল্পের মধ্যে তুমিও থাকতে পারো? কি করে? প্রথমে আমাদের পিক্সটোন চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তারপর তোমার নাম কমেন্টে লিখে দাও। লাকি ড্রয়ের মাধ্যমে তোমাদের নাম বেছে নেওয়া হবে। কার কার নাম দিয়ে আমাদের নতুন কার্টুন গল্প তৈরি হয়েছে সেটা দেখার জন্য স্ক্রিনের ওপর এই ভিডিও কার্ডে ক্লিক করো।